আপনারা জানেন যে গতকালকে থেকেই প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এই ধরনের একটা কথা বেশ জোরে সোরে ভাবে চালু হয়েছে। গতকালকে দুপুর থেকে ফেসবুকে এই ধরনের একটা আলাপ আলোচনা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরে আমাদের যে ছাত্রনেতা নাহিদ ইসলাম উনি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করছেন এবং বৈঠক থেকে বের হয়ে তিনি সাংবাদিকদেরকে বলছেন যে হ্যাঁ, প্রফেসর ইউনূস পদত্যাগ করার কথা ভাবতেছে। এবং এখন পর্যন্ত, কালকের পর থেকে এখন পর্যন্ত কেউ এই জল্পনা কল্পনা বা প্রফেসর ইউনূসের এই পদত্যাগ করার বিষয়টা পুরোপুরি সমাধান করেন নাই। কেউই বলেন নাই যে হ্যাঁ, প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন না বা প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন, অর্থাৎ বিষয়টা এখন পর্যন্ত ঘোলা আছে। তো বিষয়টা যেহেতু গোলা আছে, ফলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠতেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে এই পদত্যাগ বিষয়টা বাজারে ছাড়লেন, তিনি আসলে এই জিনিসটা কি আসলেই জিম্মি হইয়া ছাড়লেন? তিনি কি আসলে এক ধরনের জিম্মি অবস্থায় পড়ে গেছেন যে তিনি আসলে কোনো ধরনের কাজ করতে পারতেছেন না, ফলে তিনি আসলে পদত্যাগ করার কথা ভাবতেছেন? নাকি আসলে তিনি পদত্যাগ জিনিসটা এক ধরনের রাজনৈতিক অস্ত্র হিসাবে বাজারে ছাড়লেন? অর্থাৎ তিনি এর মধ্যে দিয়ে, এই পদত্যাগ রাজনীতির মধ্যে দিয়ে তিনি তার যে অবস্টেকল গুলো আছে, তার যে সমস্যাগুলো আছে, তিনি সেগুলো আসলে সমাধান করতে চাইতেছেন। যেমন ধরা যাক যে ছাত্ররা তার কথা শুনে না, বিএনপি আসলে ঠান্ডা না, সেনাবাহিনীও তার এগেনস্টে নানা ধরনের কাজকর্ম করতেছে, ফলে তিনি পুরো সিচুয়েশনটাকে এক ধরনের নিজের কন্ট্রোলে আনার জন্য কি পদত্যাগ জিনিসটাকে বাজারে ছাড়ছেন কিনা। আমি ভিডিওতে বেসিক্যালি এই প্রশ্নটাই একটু সমাধান করার বা বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূসকে আসলে সত্যিকার অর্থেই জিম্মি হইয়া পদত্যাগ করার কথাটা ভাবতেছেন, নাকি আসলে তিনি আসলে পদত্যাগ জিনিসটাকে দিয়ে এক ধরনের রাজনীতি করার কথা ভাবতেছেন বা রাজনীতিক সূচনা করতেছেন। আপনারা জানেন যে গতকালকে ফেসবুকে অর্থনীতিবিদ জিয়া হাসান তিনি একটা পোস্ট দিয়েছেন বলতে গত কয়েকদিন ধরে আর্মির মধ্যে প্রফেসর ইউনূসের সঙ্গে আর্মির মধ্যে যেই ধরনের সংঘাত বা যেই ধরনের সমস্যা আমরা শুনতেছিলাম, তিনি এই পুরো জিনিসটাকে এক ধরনের ডিবাঙ্ক করে, এই এক ধরনের একটা দাবি করে একটা ইনফরমেশন বা একটা টোটাল একটা ন্যারেটিভ তিনি বাজারে ছাড়ছেন। এবং তিনি সেখানে যেটা বলছেন তার ভিতর দিয়ে সম্ভবত আমরা গত কয়েকদিনে কি হইছে বা কি হইতে পারে তার একটা ধারণা পাইতে পারি। জিয়া হাসান তার স্ট্যাটাসে যেই দাবি করছেন, তার দাবিটা খুব সরল, যে তিনি আসলে বলছেন যে গত কয়েক মাস আগে যখন খলিলুর রহমান সাহেব সরকারে যুক্ত হইলেন, প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তারপরে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে, তার এই নিয়োগের সঙ্গে সঙ্গেই আর্মির মধ্যে একটা বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল। মিস্টার খলিলুর রহমান সাহেবের ব্যাপারে আর্মির অসন্তোষের কারণ হইল যে মিস্টার খলিলুর রহমান সাহেব এই পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গেই আর্মির যে PSO 1 জেনারেল SM কামরুল হাসান, মানে সশস্ত্র বিভাগের প্রধান যিনি, SM কামরুল হাসানের সঙ্গে মিস্টার খলিলুর রহমান সাহেব একটা বাড়তি সম্পর্ক তৈরি করেন। তার এই সম্পর্ককে কেন্দ্র করে আর্মির মধ্যে এই অসন্তোষটা তৈরি হয়। তার ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যে আর্মির তরফ থেকে প্রফেসর ইউনূসের কাছে একটা আবেদন আসে। সেই আবেদনে বলা হয় যে সশস্ত্র বিভাগের যে প্রধান, যে SM কামরুল হাসান আছে, তাকে এই সশস্ত্র বাহিনী থেকে সরাই দিয়া অন্য কোথাও ট্রান্সফার করা হোক। এই আবেদন প্রধান উপদেষ্টার অফিসে আসার পরে প্রধান উপদেষ্টা সেটাই রেসপন্স করেন না, মানে তিনি জিনিসটাকে ফালায় রাখেন বা অপেক্ষা করতে বলেন। তার কিছুদিন পরে জিয়া হাসান তার স্ট্যাটাসে বলতেছেন যে তার কিছুদিন পরে প্রধান উপদেষ্টার অফিস থেকে রাষ্ট্রপতির কাছে একটা নোট যায়। সেই নোটে বলা হয় যে বর্তমান যে আর্মি প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার আছে, তাকে টার্মিনেট করা হোক বা তাকে অপসারণ করা হোক। তাকে অপসারণ করা হোক, এই বিষয়টা সামনে আসার সঙ্গে সঙ্গে, যেটা মানে জিয়া হাসানের স্ট্যাটাস অনুযায়ী, এইটা সামনে আসার সঙ্গে সঙ্গে আর্মির মধ্যে জেনারেল ওয়াকারের অপসারণকে কেন্দ্র করে একটা অস্বস্তি তৈরি হয় এবং তখনই আসলে আর্মির মধ্যে কু জাতীয় কিছু শব্দ শোনা যায়। বেসিক্যালি তার মানে জিয়া হাসানের মানে স্ট্যাটাসের মানে সংক্ষিপ্ত সারাংশ এইটা। আর্মির মধ্যে এই ধরনের একটা কু হইতে পারে, এই বিষয়টা পরবর্তীতে নানা দিক থেকে দূতাবাসগুলো সেখানে ইনভলভ হয়ে নানাভাবে জিনিসটাকে সবাই কুল ডাউন করার চেষ্টা করে। ফাইনালি বিষয়টা কুল ডাউন হয় এবং আলটিমেটলি এই ঘটনার ধারাবাহিকতায় আমরা জানি যে পরশুদিন যে আর্মির তরফ থেকে যে বিবৃতিগুলো আসে যে মানে নির্বাচন দিতে হবে এবং আগামী বছরের 2026-এর 1 জানুয়ারি থেকে তারা আর্মি মানে জেনারেল ওয়াকার কোনো অনির্বাচিত মানে অন্তর্বর্তী সরকারকে দেখতে চান না, তিনি সরাসরি একটা নির্বাচিত সরকার দেখতে চান।
নাও যে কারণে এই প্রসঙ্গটা বা এই প্রেক্ষাপটটা সামনে আনলাম সেটা হচ্ছে যে এই যে জিয়া হাসান তার স্ট্যাটাসে যে প্রেক্ষাপটটা বললেন বা যে ঘটনামালা বা যে ঘটনা পরম্পরার কথা বললেন, এই ঘটনা পরম্পরায় খুব ক্লিয়ারলি জিয়া হাসান কিন্তু একটা কথা বলতেছেন যে আর্মির অপসারণ, আর্মি চিফের অপসারণ কিংবা মানে PSO 1 কামরুল হাসান তার যে ট্রান্সফারের আবেদন, এই ব্যাপারগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টার অফিস সরাসরি ইনভলভ। মানে দেখা যাচ্ছে খলিল রহমানকে কেন্দ্র করে যদিও অসন্তোষ, কিন্তু এখানে কিন্তু প্রধান উপদেষ্টার অফিস ইনভলভ। যেহেতু প্রধান উপদেষ্টার অফিস ইনভলভ, কাজেই প্রশ্ন ওঠে আর্মির মধ্যে যে কুটা হচ্ছে বা কুটা হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে প্রধান উপদেষ্টা নিজে আসলে এখানে একটা সক্রিয় রোল প্লে করছিল কিনা। মানে খলিলুর রহমান হোক বা যে কোনো কারণেই হোক, জিনিসটা যে এতদূর গড়াইছিল সেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ইনভলভমেন্ট কি সরাসরি ছিল কিনা, আমরা এই সরাসরি তার ইনভলভমেন্ট ছিল কিনা সেই প্রশ্ন হয়তো সরাসরি আমরা এখনই উত্তর দিতে পারবো না, কিন্তু আমরা যেই কথাটা বলতে পারবো যে আর্মির মধ্যে যেহেতু অসন্তোষটা তৈরি হয়েছিল মিস্টার খলিলুর রহমানকে কেন্দ্র কইরা, এবং গত পরশু দিন আর্মির এই নির্বাচিত সরকার দেখতে চাওয়ার যে বাসনা, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে তার প্রতিকূল অবস্থান পরিষ্কার করার পরে সেই মিস্টার খলিলুর রহমানের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার অফিস কোনো প্রকার বিবৃতি দেয় নাই। অর্থাৎ প্রধান উপদেষ্টা স্টিল নাও খলিলুর রহমানের সঙ্গে একটা সম্পর্ক আসলে এখনো রাখতেছেন। এবং আমি দেখলাম যে গতকালকেও প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানেও খলিলুর রহমান সাহেবের একটা বিবৃতি তারা দিচ্ছেন। যেহেতু প্রধান উপদেষ্টা, আমরা বলতে পারি যে প্রধান উপদেষ্টা যেহেতু খলিলুর রহমান সাহেবকে নিয়ে এখনো আগাইতে চাচ্ছেন, সেহেতু এইটা আমরা ধারণা করে নিতে পারি যে গত কয়েকদিনের যে ধারাবাহিকতা, সেখানে তার একটা ইনভলভমেন্ট স্বাভাবিকভাবেই ছিল। কারণ খলিলুর রহমানকে যদি তার সঙ্গে নিতে হয়, তার ধারাবাহিকতা কিন্তু তার আর্মির সঙ্গে সম্পর্কটা আর ভালো হচ্ছে না। তার মানে আর্মির সঙ্গে যেহেতু তার সম্পর্কটা তিনি আর ভালো করতে চাচ্ছেন না, তার মানে গত কয়েকদিন আর্মির সঙ্গে তার সম্পর্কে যে অবনতি হয়েছে সেটাও আসলে তারই অংশ ছিল। এবার যদি আমরা এই 2-2 মিলানোর একটা চেষ্টা করি, তাইলে হয়তো আমরা বলতে পারি যে যেহেতু তিনি আসলে গত কয়েকদিনের আর্মির সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পিছনে তার একটা ইনভলভমেন্ট ছিল, যেটা পরিষ্কার হইতেছে খলিলুর রহমানকে এখনো ব্যাগেজে টানার মধ্য দিয়া, তার মানে তার যে পদত্যাগের প্রসঙ্গ, এই ধরনের একটা বিষয় যে তিনি সামনে আসলেন, সেটাও আসলে তার পরিকল্পনারই অংশ। মানে তিনি যখন আর্মির সঙ্গে সরাসরি সম্পর্ক নষ্ট করতে চাইবেন, তার ধারাবাহিকতায় তিনি তো জানবেন আর্মি এখানে রেসপন্স করবে, ফলে আর্মি যেহেতু রেসপন্স করবে, ফলে আর্মির রেসপন্সকে তিনি আসলে কিভাবে মোকাবেলা করবেন সেটাও নিশ্চয়ই তার পরিকল্পনার মধ্যেই আছে। এই বিষয়টা যদি আমরা ধৈরেই নিই, মানে জিনিসটা যদি আসলে এরকম আমরা ধৈরেই নিই, তাহলে আমাদের আসলে বলতেই হয় যে আমরা আসলে একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে গেলাম। সাধারণভাবে আমরা কখনোই চাইবো না যে আমাদের যেই 5 আগস্টের যে বাস্তবতা, আর্মির সঙ্গে প্রফেসর ইউনূসের সরকারের সম্পর্কটা একটা মানে খুব গুড একটা সম্পর্ক ছিল, এবং এই সরকার নানা ধরনের সংস্কার করতো, কিন্তু সংস্কারের ধারাবাহিকতায় জিনিসটা আসলে একটা মানে নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা একটা সুন্দর সমাপ্তির দিকে যাইতে পারতো। কিন্তু এখন প্রফেসর ইউনূসের অফিস বা তার সরকার যদি সরাসরি আর্মির সঙ্গে একটা ব্যাড সম্পর্ক চায়, এবং সেখানে যদি তারা জিনিসটা এক ধরনের মরিয়াভাবেই চায়, তাহলে কিন্তু আমাদের আসলে বলতেই হয় যে আমরা আসলে একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে গেলাম। দেখেন, সংকটটা আসলে আমরা সাদা চোখে যতটা বুঝতে পারি, তার চেয়ে আসলে অনেক বেশি গভীর এবং অনেক বেশি দুঃখেরও। কারণ আমরা আসলে যে কারণে প্রফেসর ইউনূসকে এখানে বসাইছিলাম, সেটা কিন্তু আসলে ছিল যে মানে প্রফেসর ইউনূসের মধ্যে দিয়ে আমরা একটা ব্যাপক সংস্কার ইত্যাদি চাইছি, এবং সংস্কার শুধু না, তার মধ্যে দিয়ে আমরা টোটাল রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন চাইছি। তো সেই রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, যে এখানে আর কোনো স্বৈরশাসক আসবে না, আর কোনো স্বৈরতন্ত্র আসবে না, এই যে একটা টোটাল যেই বদল আমরা চাইছিলাম, সেটা যে আমরা মানে পাচ্ছি না বিষয়টা তা না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো জিনিসটা আসলে মানে একটা মানে দ্বন্দ্বের মধ্যে গিয়ে ঠেকে যেতেছে। যদি এখন আর্মি সরকারের ব্যাপারে আরো হস্টাইল হয়ে যায়, তাহলে তো এই সরকার টিকতে পারবে না। আমাদের তো এই সরকারের টিকে থাকা দরকার। অন্যদিকে সরকার যদি আর্মিকে মানে কি বলে মানে প্রেশারাইজ করে তারা আসলে নানাভাবে তাদের ক্ষমতাকে বড় করতে চায়, তাদের ক্ষমতা বা তার জার্নিকে লম্বা করতে চায়, এই ধরনের প্রক্রিয়া নেই, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তার যে সংস্কার কার্যক্রম এটি স্মুথ হবে না। ফলে আমাদের যখন আকাঙ্ক্ষাটা ছিল যে আসলে একটা সংস্কার বা একটা রাষ্ট্রিক মৌলিক বদল, সেখানে যখন আমরা দেখতে
দেখতেছি যে আর্মি বনাম সরকারের একটা দ্বন্দ্বের বিষয়টা বরং মুখ্য হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই আমাদের সংস্কারের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা সেটা আসলে একটা হুমকির মুখে পড়ে গেল। বিষয়টা যদি আরও একটু গভীরে গিয়ে আমরা ভাবি তাহলে বিষয়টা কিন্তু আমাদের জন্য আরও জটিল হইতে পারে। দেখেন আমরা মানে এখন যেটা দেখতে পাচ্ছি এই গত কয়েকদিনের বাস্তবতা, বিশেষ করে মিস্টার খলিলুর রহমানের ধারাবাহিকতা, আর্মির সঙ্গে সরকারের সম্পর্ক অবনতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার খলিলুর রহমান সাহেবকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য সরকারের অলমোস্ট একটা মুখপাত্র হয়ে গেছেন। তো পিনাকি ভট্টাচার্য আর সরকার বা পিনাকি ভট্টাচার্য আর প্রফেসর ইউনূস তারা যেন একসঙ্গে বলতে পারে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া এখন কাজ করতেছেন। প্রফেসর ইউনূস তো আর্মির সঙ্গে সম্পর্ক ভালো করতে চান, এই ধরনের কোনো রেসপন্স সারা সরকারের কারো তরফ থেকে আমরা সেটা দেখি নাই। আমরা আরও সরকারের লোকজনকে বলতে দেখছি যে আর্মিতে এই কথা বলার কেউ না বা এই জাতীয় কিছু। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য দেখেন ইউটিউবে তিনি আসলে যেন অলমোস্ট সরকারকে বাঁচানোর জন্য প্রফেসর ইউনূসকে দরকার কেন প্রফেসর ইউনূসের মাধ্যমে আমাদের রাষ্ট্রের ভালো হবে এইগুলো বলতেছেন একদিকে, অন্যদিকে সেনাবাহিনী কি কারণে সেনাবাহিনী দেশ বেঁচে দিতেছে, সেনাবাহিনী কেন ইন্ডিয়া, মানে টোটাল জিনিসটা আসলে তিনি দেখা যাচ্ছে যে সরকারকে সেনাবাহিনীর এগেইনস্টে দাঁড় করে সরকারের মুখপাত্র হয়ে উঠছেন তিনি। ফলে এই বিষয়টা যদি আমরা একটু মানে রিয়েলাইজ করার চেষ্টা করি এই পিনাকি আসলে কে, উনি গত 9 মাসে বা গত কয়েক বছরে তার আসলে এই রাষ্ট্রে তার যে মানে কি বলে তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে কাজকর্মের তরিকা সেটা আসলে কি। তিনি তো মব ছাড়া কিছু করতে পারেন নাই। তিনি তো একটা ইসলামিক পপুলিজম বলি আমরা, অ্যানার্কিজম বলি আমরা, টোটাল নৈরাজ্য আগুন জ্বালায় দাও, এইভাবেই তো তার যে টোটাল প্রক্রিয়া। এবং দেখেন তিনি যখন সরকারে একটা লোককে পাঠালেন সেই সরকারের লোকটা ঢোকার সঙ্গে সঙ্গে আর্মির মধ্যে যে কু হয়ে যাওয়ার সম্ভাবনা এসে কত কিছু তৈরি হলো। জিনিসটা যেহেতু আপনারা দেখেন জিয়া হাসানের এই স্ট্যাটাসের পরে এখন পর্যন্ত যাদের ব্যাপারে জিয়া হাসান এই বক্তব্য দিচ্ছেন তাদের কেউ কি এই ব্যাপারে কোনো কথা বলছে যে হ্যাঁ জিয়া হাসান কথাটা ভুল বলছে বা সামথিং, কেউ তো বলে না। তার মানে জিয়া হাসানের এই বক্তব্যটা সঠিক, যেহেতু সঠিক ফলে আমরা দেখতেছি পিনাকির একটা লোক এসে সরকারের মধ্যে একটা ব্যাপক গন্ডগোল বাজায় দিচ্ছে। সেই লোকের বন্ধু পিনাকি আবার সরকারের মুখপাত্র হয়ে যাচ্ছে, সেই লোক আবার মবক্রেসি ছাড়া তার রাজনীতি দাঁড়ায় না। ফলে আমরা যদি এই বিষয়গুলো একটা ডটে ডটে মিলায় দেখার চেষ্টা করি তাহলে গত কয়েক মাসে আমরা যে তৌহিদি জনতার দায় প্রফেসর ইউনূসকে দিতাম, মবের দায়, মাজার ভাঙার দায়, তার সঙ্গে কিন্তু এটার একটা মিল আমরা দেখতে পাই। মানে প্রফেসর ইউনূস তার ক্ষমতায় রাখার জন্য তিনি একই সঙ্গে যেভাবে আর্মির বিরোধী অবস্থানকে তার জাস্টিফিকেশন মনে করতেছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি আসলে মবক্রেসি বা মব নেতাদেরকে বা মব মাস্টারদেরকে তার শক্তি মনে করতেছেন। পিনাকিকে যদি তিনি তার শক্তি মনে করে থাকেন এবং তাইলে তো আমাদের স্বাভাবিকভাবে বলতে হয় যে আমরা আসলে কিসের রাষ্ট্র সংস্কার করব। আমরা যেই রাষ্ট্র আমরা শুরুই করতেছি ভাইঙ্গা, মানে আমরা শুরুই করতেছি মব লেলা দেওয়ার মধ্য দিয়ে, সেই রাষ্ট্র তো আসলে শেষ পর্যন্ত সংস্কারের ধারাবাহিকতা না। তার মানে আমরা বলতে পারি যে পিনাকি আর সরকার যদি একটা অ্যালায়েন্স বা একটা অ্যালাই বোধ করে তাহলে কিন্তু এটা আসলে সরকার সংস্কারমূলক রাষ্ট্র না, বরং এটা একটা খারাপ বা এটা একটা মবক্রেসিমূলক রাষ্ট্র। এবং এই রাষ্ট্রের বা এই রাষ্ট্রের সরকারের মৌলিক চাহিদা হচ্ছে যে একটা গ্যাং তৈরি করা এবং এই গ্যাংটাকে কিভাবে একটা ক্ষমতার মাঝখানে নিয়ে চলে আসা এবং এই টোটাল ক্ষমতা দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা উইং আসলে ব্লক করে ফেলা। অন্যদিকে দেখেন সমস্যাটা আরো কত গভীর, যে আমরা মানে এই যে বাস্তবতা বা এই যে মাইন্ডকেট চিপায় যে আমরা পড়ে গেছি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আসলে চাই না যে আমাদের যে রাষ্ট্র, আমাদের যে মানে সংস্কার, আমাদের যে নির্বাচন, আমাদের যে গণতন্ত্র, এইগুলো নিয়ে আর্মি কথা বলবে। মানে আর্মি তো নিশ্চয়ই, মানে আর্মির তো এই রাইট নাই যে আর্মি বলে দিবে যে আগামী বছরের 2026 সালের 1 তারিখে তারা আসলে নির্বাচিত সরকার দেখতে চায়। কিন্তু আমরা এই বাস্তবতায় পড়ে গেছি, আর্মি আমাদেরকে বলতেছে যে মবক্রেসি আমরা চালাইতে দিব না। মানে আর্মি আসলে যেন কিভাবে তারা যে কোনো সময় সরকারটাকে নিয়ে নেবে এই ধরনের একটা থ্রেট। অন্যদিকে দেখেন এই টোটাল সিনারিওটার মৌলিক যে ফায়দা যার ঘরে উঠতেছে সে হচ্ছে বিএনপি, এবং বিএনপি আর্মি এবং সরকারের এই দ্বন্দ্বটাকে কেন্দ্র করে টোটাল এই সিচুয়েশনটাকে তারা ধুমাইয়া এই জায়গায় আলু টালু পোড়াইয়া তারা আসলে কিভাবে ক্ষমতায় চলে আসবে এই ধান্দা করতেছে। দেখেন প্রফেসর ইউনূস আর যাই করুক নাই করুক অর্থনৈতিক যে বাস্তবতা এটা তো তারা আসলে একটা ব্যাপক ডেভেলপমেন্ট করছে, রিজার্ভটাকে তো মানে ঠিকঠাক করতে পারছে। আগামী মাসে রিজার্ভ অলমোস্ট 30 বিলিয়ন হচ্ছে।
আমরা তো আর বলতে পারি না, আমরা বলতে পারি যে ব্যাংক খাত আপনি টাকা দিয়ে টাকা ছাপাইয়া ব্যাংক খাত ঠিকঠাক করে দিবেন, কিন্তু আমরা তো বলতে পারি মানে টাকা ছাপাতে রিজার্ভ ভরা যায় না। ফলে অর্থনীতি একটা ভালো অবস্থার দিকে যাচ্ছে এইটুকু তো মানে বাস্তব, এবং এইটা যেহেতু প্রফেসর ইউনূস ঘটায় ফেলছেন, ফলে আসলে আমরা বলতে পারি যে মৌলিক যে মানে বেসিক যে ফাড়াটা ছিল সেটা আসলে কেটে গেছে। যেহেতু সেটা কেটে গেছে, ফলে আসলে বিএনপির আসলে ক্ষমতায় চলে আসতে আর অসুবিধা নেই। বিএনপি আসলে চায় যে সমস্যাগুলো আরো বড়ভাবে কাইটা নিলে তার জন্য ক্ষমতা এসে দেশ চালানো সহজ হতো, কিন্তু যেহেতু মোটামুটি কাটছে, ফলে বিএনপির সমস্যা নাই। ফলে বিএনপি আসলে এই আর্মির সঙ্গে এই দ্বন্দ্বটাকে কেন্দ্র করে ক্ষমতায় চলে আসতে চেয়েছে। আর্মি হয়তো চায় না যে আর্মি সরাসরি ইনভলভ হতে, তার ১-১১ অভিজ্ঞতা ভালো না, ফলে আর্মি চায় না যে আসলে মানে টোটাল মানে নিয়ে নিতে, কিন্তু ফলে আর্মি চায় যে বিএনপি এসে ক্ষমতায় নিয়ে নেয়। ফলে আর্মি যেহেতু এই ধরনের একটা চায়, ফলে আর্মির আর বিএনপি আসলে মানে এক হয়ে গেছে, ফলে বিএনপি আসলে টোটাল ফেভারটা পাচ্ছে। বিএনপি এই ফেভারটা পাওয়ার, সংস্কারবিহীনভাবে বিএনপি এই ফেভারটা পাওয়ার সবচেয়ে বড় ভয় যেটা, সেটা হচ্ছে যে বিএনপি যদি এই বাস্তবতায় আইসা আমাদের রাষ্ট্রে বৈশা যায়, তাহলে বিএনপি একটা টোটাল একদলীয় শাসনের রাস্তায় চলে যাবে। কারণ বিএনপি চলে আসবে একটা ব্যাপক মেজরিটি নিয়ে। বিএনপি আপনি দেখেন আমাদের দেশে বুদ্ধিজীবীরা, এই যে টোটাল যে বুদ্ধিজীবীরা, তারা যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করছে, তাদের মধ্যে অলরেডি কিন্তু আমরা একটা আওয়ামী লীগের গন্ধ পাচ্ছি, যে তারা জানে যে তারা ছাড়া কেউ নাই। তারা জানে যে প্রফেসর ইউনূসকে দুইটা গালি দিয়ে কথা বললেও কিছু আসে যায় না। ফলে দেখেন মানে টোটাল জিনিসটা কিন্তু অলরেডি ক্লিয়ার যে বিএনপি ছাড়া আর কেউ নাই। এই অবস্থায় যদি বিএনপির এই বাস্তবতায় যদি মানে বিএনপি ক্ষমতায় চলে আসে, মানে এই যে সংস্কার হইল না, প্রফেসর ইউনূস দাঁড়াইতে পারলো না, আর্মি জাস্ট বিএনপিকে ধৈর্য ক্ষমতায় উঠাই দিল, এই বাস্তবতায় যদি বিএনপি চলে আসে, তাহলে বিএনপি যে ভয়াবহ একদলীয় অলমোস্ট একটা চায়না স্টাইলে বিএনপি রাষ্ট্র দখল করবে। ফলে সেই একদলীয় শাসনের আন্ডারে আমরা কি আর কখনো দাঁড়াইতে পারবো? বিএনপির হাতে কি ক্রসফায়ারের ইতিহাস নাই? বিএনপি তো এই ক্রসফায়ার শুরু করছে। ফলে বিএনপিকে তো আমরা বলতে পারি না যে সে আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবে না। বিএনপি আপনি বলেন, বিএনপি গুম নিয়ে কটা কথা বলছে? বিএনপি আসলে যে গুম কালচার আবার শুরু হবে না আমরা কিভাবে বলতে পারি? 10টা গুম করলে দেশ যাবে ঠান্ডা হইয়া। এবং আওয়ামী লীগের আমলে মানুষ আসলে এই যে চুরি চামারি এইগুলা নিয়ে আওয়ামী লীগের এগেনস্টে একটা ফাইনালি একটা রিভোল্ট করছে, কিন্তু এই রিভোল্টে কত বছর লাগছে? বিএনপি আসছে যদি আবার জায়গায় বসে আবার 40 বছর লাগবে। ফলে আমরা যদি এইভাবে যদি বিএনপিকে জাস্ট নিয়ে আসে, আমাদের জন্য যেটা কত বড় ফাড়া হবে সেটা তো মানে ভাবতেও আমাদের ভয় লাগতেছে। কিন্তু দেখেন অন্যদিকে দেখেন এই বাস্তবতায় আরেকটা ভয়ও কিন্তু আমাদের পাইতে হচ্ছে, যদি বিএনপি এইভাবে ক্ষমতায় আসতে চায়, ফলে সরকার দলীয় যে ছাত্ররা আছে তারা কিন্তু অলমোস্ট পাগল হয়ে যাবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে অলমোস্ট জেলে মেলে ঢুকে অলমোস্ট নাই করে দিবে। ফলে এই বাস্তবতায় সরকারের এই ছাত্রদের পার্টিটা নিজে বাঁচার জন্য হইলেও তারা আসলে আওয়ামী লীগকে বাজারে নিয়ে আসবে। কারণ বিএনপিকে ঠেকানোর জন্য তারা শক্তি নাই, তাদের নাহিদদের সেই শক্তি নাই। ফলে আওয়ামী লীগরে নিয়ে আসবে, এই যেগুলো অলরেডি কারাগারে ছিল তাদেরকে বাইর করার চেষ্টা করবে, এবং বিদেশে যারা আছে এদেরকে নিয়ে আসবে, এমনকি আরাফাতরে নিয়ে আসবে বিএনপির ঠেকানোর জন্য। ফলে যেটা হবে যে ফাইনালি বিএনপিকে ব্লক করার জন্য আমরা দেখতে পাবো যে আবার সেই আওয়ামী দুশ্চক্র, আওয়ামী বিএনপি সেই পুরান বন্দোবস্ত এটা আবার চালু হয়ে যাবে। ফলে জুলাইয়ের যে মানে দাবি বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমরা তো আসলে এই আকাঙ্ক্ষার কোনো প্রকার লাইন আমরা আসলে এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি না। মানে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে তো আমাদের জাস্ট মানে টোটাল মানে সংস্কার মুক্ত বিহীনভাবে বিএনপি জাস্ট ক্ষমতায় চলে আসে, এর তো বস কিছু তো আর হইতে পারে না। ফলে আমাদের সংস্কার লাগবে, এবং যেহেতু সংস্কার লাগবে ফলে আমাদের আসলে এই সংস্কার বাইরে নির্বাচন আমরা চাই না, এবং নির্বাচন আমাদের লাগবে না। ফলে এই বাস্তবতাটা আমাদের লাগবে, যেই বাস্তবতার দ্বারাই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা নির্বাচন চাই না, আমরা এখন রাষ্ট্রটা সংস্কার করতে চাই। দুঃখজনক হলেও সত্য যে প্রফেসর ইউনূসের সরকার আসলে মানে এই বাস্তবতাটা আসলে এই গত কয়েকদিনে ভলাটাইল করে ফেলছে। এবং এই যে মিস্টার খলিলুর রহমানকে তার ব্যাগে যে নিয়ে, মিস্টার খলিলুর রহমান না অনলি, এই যে পিনাকি মব মাস্টারদেরকে তার সঙ্গে নিয়ে আর্মির সঙ্গে যে তার সম্পর্কটা খারাপ করছে, তার মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা বলতে পারি যে আমাদের যে টোটাল সংস্কারের যেই ধারণাটা, টোটাল সংস্কারের যে স্বপ্নটা, সেটা আসলে অনেক পিছনে চলে গেছে। আমি সরকারকে একটা বিষয় অনুরোধ করব, সেটা হচ্ছে যে মানে আমার জায়গা থেকে, সেটা হচ্ছে যে আর্মির সঙ্গে সরকারের যে অন্তর্দ্বন্দ্ব সেটা আসলে কখনোই ফ্রুটফুল কিছু হইতে পারে না। জেনারেল ওয়াকার বলেন বা আর্মির যে মানে চেইন অফ কমান্ড আছে সেটার সঙ্গে অবশ্যই সেটার প্রতি আমাদের সম্মানজনক দৃষ্টিভঙ্গি লাগবে। আর্মি কখনোই ইন্ডিয়ান আর্মি এগুলো আমরা বলতে পারি না যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি যে পিনাকির কথার বাইরে তার কোনো এভিডেন্স আছে। পিনাকি বলছে ইন্ডিয়ান আর্মি, তাইলে তো আর ইন্ডিয়ান আর্মি হয়ে যায় না। ফলে
ফলে আর্মির সঙ্গে আমরা আমাদের সরকারের একটা ফ্রুটফুল সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, এবং আর্মি সরকারের সঙ্গে থাকা মানেই আসলে এই সরকার বা এই টোটাল বাস্তবতা একটা নিরাপত্তা বা মধ্যে থাকা এবং টোটাল জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স থাকা, এবং তার মধ্যে দিয়ে আমরা সংস্কার চাই, আমরা নির্বাচনটা আরও পরে চাই, এবং আলটিমেটলি তার মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্রের একটা মৌলিক পরিবর্তন চাই। আমরা বর্তমানে যে বাস্তবতায় এসে উপনীত হয়েছি, আমরা মনে হচ্ছে যে আমরা আসলে যে কারণে জুলাই ঘটাইছিলাম তার থেকে আমরা অলরেডি অনেক দূরে চলে আসছি।